নমস্তে। আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে নাসিরের অভ্যন্তরীণ পরিবর্তন শুরু হয়েছিল, এবং এদিকে ফিরদৌস এবং হরিশচন্দ্রের জীবনে আরও একটি বড় পরিবর্তন এলো। হরিশচন্দ্র জির হাইকোর্টে নিয়োগের সাথে তার বদলি। এখন ফিরদৌস একটি নতুন শহরে তার আইন পেশা পুনরায় প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জের সম্মুখীন। 3 মাসের অভিমন্যু এবং তার বড় বোন রৌলি, এই শিশুরা হরিশচন্দ্র জির বাড়ি থেকে শূন্যতা পুরোপুরি দূর করে দিয়েছে। ফিরদৌস তার থেকে 10 বছরের ছোট হওয়া সত্ত্বেও তার প্রস্তাব গ্রহণ করাই হরিশচন্দ্র তার স্ত্রীকে ঋণী মনে করেন। অবিশ্বাস্য সিদ্ধান্ত। নাসির তার স্বামী থাকাকালীন ফিরদৌস কখনো করবা চৌথ ব্রত পালন করেননি। কিন্তু এবার নতুন শহরে ফিরদৌস ব্রত পালনের দৃঢ় সংকল্প নিলেন। বিচারকের বিচার। হরিশচন্দ্র যখন মানা করলেন, তখন ফিরদৌস বললেন যে এই ব্রত সারা বছরের শক্তির উৎস হবে। তখন হরিশচন্দ্র জি একটি রোমান্টিক রায় দিলেন, যেহেতু স্বামী স্ত্রী সমান দুটি চাকা, তাই যদি আপনি ব্রত রাখেন, তবে এই করবা চৌথে আমিও ব্রত রাখব। আপনি শুনবেন তাদের নতুন শহরের অভিজাত লোকেদের করবা চৌথের অনুষ্ঠানে কিভাবে আমন্ত্রণ জানানো হয়, যেখানে হরিশচন্দ্রের ব্রত পালন অন্যান্য স্বামীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। কিন্তু তখনই একজন অতিথি মহিলা ফিরদৌসকে একটি কটাক্ষপূর্ণ প্রশ্ন করলেন, আপনি হিন্দু স্ত্রীদের ব্রত তো গ্রহণ করেছেন, কিন্তু নিজের নাম সেই ফিরদৌসই রেখেছেন। ফিরদৌসের যৌক্তিক উত্তর, কিভাবে ফিরদৌস একজন হোস্ট হিসাবে তার মর্যাদা বজায় রাখলেন এবং নাম না বদলানোর পিছনের গভীর সামাজিক যুক্তি পেশ করলেন, যা সাম্প্রদায়িক বিদ্বেষে আঘাত করে। এবং সবশেষে আপনি শুনবেন মাতৃত্বের পরের ফিরদৌসের চিন্তাভাবনা, কেন একজন নারীর বিবাহ করে একজন পুরুষের সঙ্গ প্রয়োজন। আর হরিশচন্দ্রের প্রেমে মগ্ন ফিরদৌস কেন বললেন যে তিনি এখন পুনর্জন্মে বিশ্বাস করতে শুরু করেছেন। আমি চাই যে হিন্দু পুরাণ শাস্ত্র যা দেখায় সেটাই সত্য হোক, এবং আমি প্রতিটি জন্মে আপনার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য ব্রত পালন করতে থাকি। নারী জীবনের অবস্থা, পুনর্জন্মের প্রতি আস্থা এবং অসীম প্রেমের এই দার্শনিক মিলন, মানব পরিচয়। আপনি শুনবেন পর্ব 11, নতুন যাত্রা, করবা চৌথ এবং নারীর চিন্তন। নাসিরের মধ্যে যখন এইরকম সারিকা পরিবর্তন হচ্ছিল, তখন ফিরদৌসের জীবনেও আরও একটি পরিবর্তন এলো। তার স্বামী জজ হরিশচন্দ্র জির হাইকোর্টে নিয়োগের সাথে তাদের অন্য শহরে বদলি হয়ে যাওয়ায় তারা নতুন শহরে চলে এসেছিলেন। এইভাবে ফিরদৌসের সামনে তার আইন পেশা পুনরায় প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ এসে দাঁড়াল। অভিমন্যুর বয়স এখন 3 মাস হয়েছে। হরিশচন্দ্র জির 5 বছরের মেয়ে রৌলির দিনগুলি এখন বেশিরভাগই অভিমন্যুর আশেপাশে থাকতে শুরু করল। তার চিন্তা শুধু এই থাকত যে কখন স্কুল থেকে ছুটি পাবে এবং কখন বিভিন্ন বিষয়ের হোমওয়ার্ক শেষ হবে। তারপর ভাই অভিমন্যু তার জগৎ হয়ে যেত। দুঃখজনক দুর্ঘটনায় প্রথম স্ত্রীর মারা যাওয়ার কারণে হরিশচন্দ্র জির জীবন এবং ঘর পরিবারে শূন্যতা এসেছিল। ফিরদৌসের আসার পর সেই শূন্যতা দূর হয়ে গেল। তার আগের স্ত্রীর মেয়ে ও মা এবং একটি ছোট ভাই পাওয়ায় তার লালন পালনও ভারসাম্যপূর্ণভাবে হতে শুরু করল। এই সব দেখে হরিশচন্দ্র এখন অত্যন্ত আনন্দিত থাকতেন। স্ত্রী ফিরদৌসও তার সাথে এবং ঘরে বেশিরভাগ সময় কাটাতেন। এতে হরিশচন্দ্র জির আনন্দ আরও বেড়ে যেত। ফিরদৌস তার থেকে 10 বছরের ছোট হওয়া সত্ত্বেও তার প্রস্তাব গ্রহণ করে বিবাহ করাই হরিশচন্দ্র নিজেকে ফিরদৌসের কাছে ঋণী মনে করতেন। এই ঋণ বোধ থাকার কারণে হরিশচন্দ্রের একটাই চেষ্টা থাকত যে তার পক্ষ থেকে ফিরদৌসের কোনো অভিযোগ না হোক। ফিরদৌসের আনন্দে বাধা সৃষ্টি হচ্ছে মনে হলে তিনি তার যেকোনো ব্যক্তিগত সুখ ত্যাগ করতে প্রস্তুত থাকতেন। ফিরদৌসের জন্ম থেকেই তার আব্বু আম্মি তাদের সমস্ত আকাঙ্ক্ষা কেবল এই বিষয়ের উপর কেন্দ্রীভূত করেছিলেন যে তাদের মেয়ে যেন জীবনে কখনো কোনো দুঃখ সহ্য না করে। এই প্রত্যাশা নিয়েই তারা নাসিরের সাথে ফিরদৌসের বিবাহ করিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই ফিরদৌসকে তালাক এবং চরিত্র হননের অপ্রিয় বিষয়গুলি সহ্য করতে হয়েছিল। নাসির 1 বছরের মধ্যে ফিরদৌসকে 3 তালাক বলে ছেড়ে দিল।
নাসিরের এভাবে ফিরদৌসকে ছেড়ে দেওয়ায় আব্বু আম্মির আকাঙ্ক্ষাগুলি ভেঙে গেল। সেই সময়ে ফিরদৌসের জন্য সন্তুষ্টির বিষয় ছিল যে সে নিরাপদে তার আব্বুর বাড়িতে পৌঁছতে পেরেছিল। তালাক দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু তারপরে ফিরদৌসের হরিশচন্দ্র জির সাথে বিবাহ তার সৌভাগ্য ছিল। ফিরদৌস নতুন শহরে আসার পর কোরবা চৌথ উৎসব এলো। ফিরদৌস এই দিন ব্রত রাখার সংকল্প নিলেন। নাসির স্বামী থাকাকালীন ফিরদৌসের কোরবা চৌথ ব্রত রাখার প্রশ্নই ছিল না। হরিশচন্দ্র জির সাথে বিবাহের পরেও গত দুটি কোরবা চৌথের সময় ফিরদৌস এই ব্রত রাখার বিষয়ে কোনো চিন্তা করেননি। হরিশচন্দ্র এমন ব্যক্তি নন যিনি অন্য ধর্মের স্ত্রীকে তার আস্থা ও বিশ্বাস অনুযায়ী চলতে বলেন। এমন পরিস্থিতিতে এই কোরবা চৌথে ফিরদৌসের ব্রত পালনের সিদ্ধান্ত তাকে অবাক করছিল। তিনি ফিরদৌসকে বললেন, যখন আপনার এই ব্রত নিয়ে পূর্বে কখনো কোনো আস্থা ছিল না, তখন আপনি কেন এই ব্রত রাখতে চান? অভিমন্যু এখনো দুধ খায়, এমন পরিস্থিতিতে আপনার দিনভর ব্রত থেকে দুর্বলতা অনুভব হবে। ফিরদৌসের জবাবে বললেন, জি, বছরের এই একদিনের এমন দুর্বলতা আমার জন্য আনন্দের কারণ এবং বছরের বাকি ৩৬৪ দিনে আমার শক্তির উৎস হয়ে থাকবে। তখন হরিশচন্দ্র জি বললেন, ক্ষুধায় শুকিয়ে যাওয়া আপনার মুখ আমার ভালো লাগবে না। ফিরদৌসের উত্তর এভাবে দিলেন, জি, যেমন আপনি ভয় পাচ্ছেন আমার মুখ সেভাবে শুকিয়ে যাবে না। আমার মুখে যে আভা আছে তা আপনার সঙ্গ এবং ভালোবাসার কারণে। এর ফলে তা কোরবা চৌথের ব্রতেও ঝলমল করতে থাকবে। হরিশচন্দ্র উপায় বের করে বললেন, আমি একজন বিচারক। যদি আপনার এই সংকল্প হয় তবে আমাকে ন্যায় বিচার করতে হবে। জানি না কেন স্বামীর কোনো ব্রত স্ত্রীর জন্য রাখা হয় না, অথচ যে কোনো দাম্পত্য রথে স্বামী স্ত্রী দুটি সমান চাকা। এমন পরিস্থিতিতে কেবল স্ত্রীর দ্বারাই স্বামীর দীর্ঘ জীবনের জন্য কামনা, প্রার্থনা এবং ব্রত করা ন্যায় নয়। যদি আপনি ব্রত রাখেন তবে এই কোরবা চৌথে আমিও ব্রত রাখব। আপনার সঙ্গ আমার কাছেও কম প্রিয় নয়। আমার সঙ্গ আপনার সাথে জন্ম জন্ম ধরে থাকুক, আমিও এই কামনা করব। এইভাবে কোরবা চৌথের দিন হরিশচন্দ্র এবং ফিরদৌস দুজনেই ব্রত রাখার সিদ্ধান্ত নিলেন। এই শহরটি ফিরদৌসের জন্য নতুন ছিল। এখানে এই ব্রতের মাধ্যমে নিজের সামাজিক পরিধি বাড়ানোর উদ্দেশ্যে ফিরদৌস কিছু অভিজাত পরিবারকে তার বাংলোতে আমন্ত্রণ জানালেন, যাতে এই রাতে সধবা মহিলারা পরিবার সহ এসে ফিরদৌসের সাথে চাঁদ এবং নিজ নিজ স্বামীকে দেখে তাদের ব্রত সম্পন্ন করেন। তারপর সবাই ফিরদৌসের বাড়িতে খাবার খান। কোরবা চৌথের এই রাতে আবহাওয়া মনোরম ছিল, অতএব বাংলোর লনেই এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। নিজেদের মধ্যে সব নারী পুরুষ এবং শিশুদের মধ্যে উল্লাস সহকারে মিশে যাচ্ছিল। চাঁদও সময়মতো তার উপস্থিতি জানাল। এরপর একত্রিত হওয়া সব সধবা মহিলারা আকাশের চাঁদকে দেখলেন। তারপর পৃথিবীর উপর নিজের নিজের চাঁদকে, স্বামীকে দেখে তাদের হাত থেকে জুস পান করে নিজের ব্রত খুললেন। অতিথিদের জন্য এটি একটি বিস্ময়কর দৃশ্য ছিল যে হরিশচন্দ্র জির ব্রত ফিরদৌস নিজের হাতে তাকে জুস পান করিয়ে খোলালেন। অতিথিদের মধ্যে অন্য কোনো স্বামী এমন ব্রত পালন করেননি। হরিশচন্দ্র জির মতো একজন বিচারককে এমন ব্রত পালন করতে দেখে সেখানে উপস্থিত স্বামীদের জন্য আগামী কোরবা চৌথে ব্রত রাখার জন্য এটি অনুপ্রেরণাদায়ক হয়েছিল। তারপর সবাই একসঙ্গে ডিনার করলেন। ডিনারের পর মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে হাসাহাসি ও মজা করতে লাগলেন। এই সময় একজন অতিথি মহিলা ফিরদৌসকে বললেন, আপনি হিন্দু স্ত্রীদের ব্রত তো গ্রহণ করেছেন, কিন্তু নিজের নাম সেই ফিরদৌসই রেখেছেন। এর উত্তরে ফিরদৌস কি জবাব দেবেন, এই কৌতূহলে সব মহিলারা তার দিকে তাকাতে শুরু করলেন। ফিরদৌস এটি বুঝলেন এবং তারপর গম্ভীরভাবে উত্তর দিলেন, এই শহর আমাদের জন্য নতুন। আমি যদি আমার নাম ফিরদৌস থেকে তারামতি রাখি তবে কেউ জানতে পারবে না যে আমি হরিশচন্দ্র জির সাথে বিবাহের আগে মুসলিম ছিলাম। আমাদের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে আমরা অন্য সম্প্রদায়ের উপর সাধারণভাবে কটাক্ষ করি। এমন পরিস্থিতিতে আমি মুসলিম তা না জেনে এই ধরনের অনুষ্ঠানে আমাকে মুসলমানদের সম্পর্কে কটাক্ষ শুনতে এবং তার অপ্রিয়তা সহ্য করতে হতে পারে এমন আশঙ্কা থাকত।
ফিরদৌসের এই উত্তরে সেই মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে ফিরদৌসের নিজের হোস্ট হওয়ার কথা মনে পড়ল। অতিথিদের সম্মান বজায় থাকে এর খেয়াল রেখে তখন নিজের পরবর্তী বক্তব্য দিয়ে ফিরদৌস হেসে হেসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। তবে আমাদের মতো অভিজাত মহিলাদের মধ্যে এই বিপদ থাকে না। আমরা সবাই তো আমাদের সামাজিক ভূমিকা সম্পর্কে সচেতন থাকি, তাই না? এটা শুনে সব মহিলারা আবার স্বাভাবিক হয়ে গেলেন। পরে রাত বাড়ার সাথে সাথে সবাই অনুষ্ঠানের মুক্ত কণ্ঠে প্রশংসা করে বিদায় নিলেন। ঘুমের আগে ফিরদৌস এই ঘটনা হরিশচন্দ্র জিকে শোনালেন। হরিশচন্দ্র জি তখন বললেন, আমরা যেদিন এই ধরনের অসার বিষয়ে না জোড়াতে শিখব, সেই দিন আমাদের পারস্পরিক বিদ্বেষের অর্ধেকের বেশি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। পরের দিন দুপুরে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর ফিরদৌস বালিশে ঠেস দিয়ে আধশোয়া অবস্থায় করবা চৌথ ব্রত নিয়েই চিন্তায় মগ্ন। সমাজে নারীর অবস্থা এখন তার চিন্তার কেন্দ্রবিন্দু। তার মনে একটি চিন্তা এলো, একা থাকলে নারীর উপর যদি কোনো সংকট না থাকত, তবে প্রতিটি নারীর জন্য নিজের ভবিষ্যৎ, বিবাহ এবং নিজের পরিবার হওয়ার মধ্যে দেখা বাধ্যতামূলক হতো না। সমাজে যেহেতু একাকী নারী পুরুষদের কামনা পূরণের জন্য সহজ শিকার হিসেবে বিবেচিত হয়, তাই বাধ্য হয়ে নারীর জন্য বিবাহ করে একজন পুরুষের সঙ্গ করা আবশ্যক হয়ে ওঠে, যার মাধ্যমে নারীর স্বামী সেই পুরুষ হয় যে অন্য পুরুষদের সামনে তার স্ত্রীর ঢাল হয়ে দাঁড়ায়। যদিও অনেক সময় এটাও দেখা ও শোনা যায় যে অন্য পুরুষদের সামনে ঢাল হওয়া এই পুরুষটি নিজেই নারীর, স্ত্রীর শোষণ করতে শুরু করে। যদি কোনো নারী এমন শোষণকারী স্বামীকে পায়, তবে গৃহ সহিংসতা মোকাবিলা করা স্ত্রীর আজীবনের বাধ্যবাধকতা হয়ে যায়। সেই নারীর আত্মসম্মান নিয়ে জীবন যাপনের স্বপ্ন ভেঙে যায়। যখন সমাজে এমন অনেক ঘটনা দেখা ও শোনা যায়, তখন যাকে হরিশচন্দ্রের মতো স্বামী মেলে, সেই স্ত্রী ভাগ্যবতী বলে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে স্ত্রীর করবা চৌথ ব্রত রেখে জন্ম জন্মান্তরে হরিশচন্দ্রের সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা করা ভুল নয়। দিনভর ফিরদৌসের মনে এমন চিন্তা চলতে থাকে। এই কারণেই সেই রাতে বিছানায় আধশোয়া হয়ে ফিরদৌস হরিশচন্দ্র জিকে আবেগপূর্ণভাবে প্রশ্ন করছেন, জি, আমি করবা চৌথ ব্রত করেছি, এখন প্রতিটি জন্মে আপনি আমার সাথে থাকবেন, তাই না? হরিশচন্দ্র জি পাল্টা প্রশ্ন করলেন, ইসলামে তো পুনর্জন্মের স্বীকৃতি নেই, তাহলে আপনি কিভাবে বহু জন্মের ধারণা বিশ্বাস করতে শুরু করেছেন? ফিরদৌস বললেন, আপনি পুনর্জন্মের জন্য ধারণা শব্দটি অত্যন্ত সঠিক ব্যবহার করেছেন। পুনর্জন্ম নিয়ে পরস্পর বিপরীত উভয় বিশ্বাসী প্রমাণ সহকারে সিদ্ধ করা যায় না। এর ফলে পুনর্জন্ম যার যার আস্থা এবং কল্পনার বিষয় হয়ে যায়। আপনার সঙ্গ পেয়ে এখন আমার মন পুনর্জন্মের কথাটিতে আস্থা এবং বিশ্বাস করতে চায়। আমি এখন চাই যে হিন্দু পুরাণ শাস্ত্র যা দেখায় সেটাই সত্য হোক এবং আমি প্রতিটি জন্মে আপনার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য জন্ম জন্মান্তর পর্যন্ত গতকালের করবা চৌথের মতোই ব্রত পালন করতে থাকি। এর উত্তরে হরিশচন্দ্র আবার প্রশ্ন করলেন, ফিরদৌস, আপনি এমন কামনার অর্থ জানেন? ফিরদৌস তার স্বরে অতিরিক্ত মাধুর্য মিশিয়ে বললেন, জি, আপনিই বলুন। হরিশচন্দ্র ব্যাখ্যা করলেন, এই কামনার অর্থ হল যে আপনি প্রতিটি জন্মে নারীর রূপেই জন্ম নেওয়ার আকাঙ্ক্ষা করছেন, সেটাও তখন যখন আমাদের সমাজে নারীর অবস্থা উৎসাহজনক নয়। অনেক নারীর জীবনের পরিস্থিতি দেখে আমার কাছে নারী জীবনকে অভিশাপের জীবন বলতে কোনো অতিরঞ্জন মনে হয় না। এই কথায় ফিরদৌস অসম্মতিসূচকভাবে মাথা নেড়ে বললেন, জি, আমি মনে করি যে মানুষই একমাত্র প্রাণী যে নিজের চিন্তা ও কর্মের বিস্তার অন্যান্য প্রাণীর আনন্দের জন্য করতে পারে। আমার বিশ্বাস যে মানুষের মধ্যেও এই সামর্থ্য পুরুষের চেয়ে বেশি ক্ষমতা নারীর মধ্যে থাকে। তাই আমার কাছে প্রতিটি জন্মে নারী হতে কোনো কমতি মনে হবে না যদি জন্ম জন্মান্তর পর্যন্ত আমাকে আপনি পতি রূপে পেতে থাকি। হরিশচন্দ্র জির কাছে তখন তর্ক বিতর্ক করার জন্য কোনো যুক্তি বাকি ছিল না। এখন তার কাছে একমাত্র বিকল্প ছিল যে ফিরদৌসকে তিনি কেবল এবং কেবল ভালোবাসবেন। সেটাই তিনি অন্যান্য রাতের মতো এই রাতেও করলেন। তখন বাকি রাত ফিরদৌস তার স্বামীর প্রেমে আনন্দ এবং গর্ব অনুভব করতে থাকলেন। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা,
সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম: নতুন যাত্রা, করবা চৌথ এবং নারীর চিন্তন। এই পর্বটি ফিরদৌসের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যাত্রাকে একই সাথে উপস্থাপন করে। নতুন শহরের চ্যালেঞ্জ, করবা চৌথের মাধ্যমে সাংস্কৃতিক মিশ্রণ এবং হরিশ্চন্দ্রের সাথে তার আদর্শগত কথোপকথন গল্পের প্রধান ভিত্তি করা হয়েছে। ১. সাংস্কৃতিক এবং বিচারক সমন্বয়ে। হরিশ্চন্দ্রের ন্যায় কেবল আদালত পর্যন্তই সীমাবদ্ধ নয়, এটি দাম্পত্য জীবনেও প্রযোজ্য। সমতার ন্যায়: হরিশ্চন্দ্র জজ হিসেবে বিচার করার সময় নিজেও ব্রত পালন করা, ভারতীয় দাম্পত্যে সমতা এবং অংশীদারিত্বের সর্বোচ্চ উদাহরণ উপস্থাপন করে। তার যুক্তি হল যে স্বামী স্ত্রী দুটি সমান চাকা, তাই প্রার্থনা এবং ব্রত কেবল স্ত্রীর কর্তব্য হওয়া উচিত নয়। পরিচয় এবং আত্মসম্মান: নিজের নাম না বদলানোর ফিরদৌসের সিদ্ধান্ত তার আত্মসম্মান এবং সামাজিক বিবেকের প্রতিফলন ঘটায়। সে তার বিচক্ষণ উত্তর দিয়ে পূর্বসংস্কারের উপর বিনয়ের সাথে আঘাত করে। ২. নারীর অবস্থা এবং প্রেমের শ্রেষ্ঠত্ব। পর্বটি ফিরদৌস এবং হরিশ্চন্দ্রের মধ্যে পুনর্জন্মের উপর গভীর দার্শনিক কথোপকথনের মাধ্যমে শেষ হয়। নারী জীবনের দ্বন্দ্ব: ফিরদৌস মনে করেন যে একা নারী সমাজে শোষণের সহজ শিকার, তাই বিবাহ ঢাল হয়ে ওঠে। ফিরদৌসের প্রতিক্রিয়া: হরিশ্চন্দ্র নারী জীবনকে অভিশাপ বলে মনে করেন, কিন্তু ফিরদৌস বিশ্বাস করেন যে পুরুষের চেয়ে বেশি সামর্থ্য নারীর মধ্যে থাকে যে সে অন্যের আনন্দের জন্য নিজের চিন্তা ও কর্মের বিস্তার করতে পারে। তার এই দাবি যে সে জন্ম জন্মান্তর পর্যন্ত নারী হতে প্রস্তুত, যদি তাকে প্রতিটি জন্মে হরিশ্চন্দ্রের মতো স্বামী মেলে, তাদের প্রেমের অটুটতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই কথোপকথনটি প্রমাণ করে যে প্রেম ধর্মীয় এবং দার্শনিক মতপার্থক্য থেকে ঊর্ধ্বে। উপসংহার: এই পর্বটি সাংস্কৃতিক, বিচারক এবং দার্শনিক দিকগুলির সুন্দর মিশ্রণ উপস্থাপন করে। পর্ব 11 সমাপ্ত।